তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৫ শতাধিক নিহত, আহত কয়েক হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতি। জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত হবে প্রায় ১.৫ কোটি মানুষ, বিশ্বব্যাংকের সতর্কতা, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। ঋণপত্রের জটিলতা কেটে যাওয়ায় রমজানে বাড়বে পণ্য সরবরাহ, দামও নিয়ন্ত্রণে থাকার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আগামী ২৫ বছরে দেশের ১.৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এতে আর্থসামাজিক ক্ষতি দাঁড়াবে মোট জিডিপির ২%। এছাড়া দেশ জুড়ে বাড়বে দরিদ্র মানুষের সংখ্যা। আশরাফ শুভর রিপোর্ট। উন্নত বিশ্বের দেশগুলোর জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহার এবং লাগামহীন কার্বন নিঃসরণের কারণে প্রতিনিয়ত বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, যার মূল্য চুকাতে হচ্ছে পুরো বিশ্বকে। তবে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো। ঝুঁকিপূর্ণ এসব দেশের তালিকায় উপরের দিকেই রয়েছে বাংলাদেশের নাম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, বর্তমান অবস্থা বহাল থাকলে ২১০০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এতে বাড়বে বন্যা, ঘূর্ণিঝড়, ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। ফলে আগামী ২৫ বছরের মধ্যে দেশের ১.৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। এমনটা হলে ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের দেশে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া উপকূলীয় অঞ্চলের প্রাণী ও জীববৈচিত্র্যে এর বিরূপ প্রভাব পড়বে। এই অবস্থায় একদিকে যেমন দেশে বাড়বে দারিদ্র্যের হার, অন্যদিকে বাধাগ্রস্ত হবে দারিদ্র্য বিমোচন কার্যক্রম। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এতে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষতি দাঁড়াবে মোট জিডিপির ২%। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ধনী দেশগুলোর ক্ষতিপূরণ না দেওয়ায় ভবিষ্যতে ক্ষতি সামাল দিতে বিপাকে পড়বে বাংলাদেশের মতো অসংখ্য দেশ। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা আরো বাড়ানোর তাগিদ বিশ্বব্যাংক। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। আসন্ন রমজানে ছোলা, ডাল, ভোজ্য তেল, চিনি, খেজুর সহ কয়েক শ্রেণীর পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে থাকবে বলে প্রত্যাশা চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীদের। এবার ডলার সংকটে আগেভাগে ঋণপত্র খোলা নিয়ে জটিলতা থাকলেও সেটা এখন কেটে গেছে। এই মুহূর্তে দাম বাড়তি থাকলেও রমজানে সহনীয় হবে বলে আশা তাদের। ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। ইফতারের অন্যতম উপকরণ হচ্ছে ছোলা। দেশে বছরে ছোলার চাহিদা প্রায় ৩.৫ লাখ টন। রমজানে প্রয়োজন হয় ১ লাখ টনের বেশি। এই পণ্যটি আমদানি হচ্ছে অস্ট্রেলিয়া, তানজানিয়া ও ভারত থেকে। ছোলার পাশাপাশি রমজানে মসুরের চাহিদা দ্বিগুণ বেড়ে ১ লাখ টনে উন্নীত হয়। একইভাবে খেজুরের সরবরাহ বাড়বে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ছোলা আশা করি এবার রমজানে সংকট হবে না। কিছু মাল গোডাউনে উঠতেছে আর আসার পথে আছে কিছু মাল। তানজানিয়া থেকে কিছু পরিমাণ ছোলা ঢুকছে এবারে, আর অস্ট্রেলিয়া ছোলা আছে অ্যাভেলেবেল, আর ইন্ডিয়া থেকে কিছু ছোলা ঢুকছে। তবে দামটা একটু বেশি অন্যান্য বছরের তুলনায়। যে পরিমাণে এখন এলসি হচ্ছে ওই পরিমাণে কিন্তু চাহিদার অনুযায়ী দিতে পারতেছে না, কারণ আপনার ডলার, শিপিং, কস্টিং সব কিছু মিলিয়া, এবং যে ডলারের কারণে অনেক শিপ বর্তমানে আপনারা নিজেরাও দেখতেছেন জটে পড়ে আছে। খেজুরের দাম বাড়তি গত বছরের তুলনায় এবছর প্রায় 10-15% বাড়তি। প্রায় একটার পিছনে অনেক টাকা বেড়ে গেছে খেজুর। ওই কারণে গিয়ে এখন ডলার সংকটের কারণে দামটা বাড়তি। আপাতত ভোজ্য তেলের কোনো সংকট নেই।
আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমে যাওয়ায় রমজানের চাহিদার তুলনায় 30 থেকে 40% বেশি আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আসন্ন রমজানের যে চাহিদা আমাদের পাইকারি বাজারে এবং আমাদের আমদানিকারকের কাছে পর্যাপ্ত মাল বাংলাদেশে বিরাজ করছে এবং আন্তর্জাতিক বাজার কম থাকার কারণে ইনশাল্লাহ আসন্ন রমজানে তেলের কোনো সংকট থাকবে না। রমজানে প্রতিটি পণ্যের আমদানি ও সরবরাহ ধীরে ধীরে বাড়লেও চিনি নিয়ে চিন্তা কাটছে না। ভোজ্য তেলের ব্যাপারে আমার মনে হয় খুব একটা ক্রাইসিস হবে না, কিন্তু চিনি যেটা সেটা যদি শিথিল হয় তারপরে কিন্তু চিনির ক্রাইসিস থেকে যায়, কারণ এখনও বর্তমানে এই যাবৎ এখনও ওই অনেক মিলে আপনার গ্যাসের জন্য মাল প্রোডাকশন দিতে পারতেছে না, ডেলিভারি সরবরাহ করতে না পারে, তাহলে চিনির চাহিদা কিন্তু বেড়ে যাবে এবং চিনি বাজার কী হয় এটা বলা যায় না। বিশ্ববাজারে ভোজ্য তেল, চিনি এবং ছোলা সহ বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম ক্রয় দেশের চেয়েও নিচে নেমে এসেছে। তা সত্ত্বেও দেশের বাজারে তার প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ঋণপত্র জটিলতার কারণে আমদানি কম হওয়ায় দাম কমছে না। তবে জানুয়ারি থেকে ঋণপত্র খোলার অনুমতি পাচ্ছেন ব্যবসায়ীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রাজধানীর সবুজায়নে রোড ডিভাইডারে লাগানো গাছগুলোর 56% বিদেশি। নগরবিদ, উদ্ভিদ বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, এতে কমছে পাখি, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, বিপন্ন হচ্ছে উদ্ভিদ কুল। দেশি ঋতুভিত্তিক গাছ লাগানোর পরামর্শ তাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সৌন্দর্য বাড়াতে রোড ডিভাইডারগুলোকে সাজানো হয়েছে নানা দৃষ্টিনন্দন গাছে। এসব গাছের স্থায়িত্ব ও উপকারিতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষণা বলছে, ঢাকার 10 অঞ্চলের 31টি সড়কে রয়েছে 90 প্রজাতির উদ্ভিদ এবং 78% বৃক্ষ। এর 56%ই বিদেশি গাছ। এতে সবুজ বিল্লেও প্রকৃতিতে পড়ছে বিরূপ প্রভাব। শুধুমাত্র বিদেশি প্রজাতির কয়েকটা গাছ, যেমন আকাশমণি লাগাচ্ছি, ইউক্যালিপটাস লাগাচ্ছি, ইপিলিপিল লাগাচ্ছি, বকুল লাগাচ্ছি, দেবদারু লাগাচ্ছি। আমাদের পার্ক, আমাদের রোড ডিভাইডার, আমাদের ফুটপাত, আমাদের লনগুলোতে যদি দেশীয় গাছগুলো থাকতো, একদিকে আমাদের গাছগুলো বেঁচে থাকার সুযোগ পেত। এখন তো গাছপালা সব কেটে ফেলছি, তাদের তো থাকার জায়গা নেই। শহরে যদি পশু পাখি এবং এগুলো না থাকে, তাহলে ইকো ব্যালেন্সটা থাকে না। ইকো ব্যালেন্সটা না থাকার কারণে আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের পোকামাকড় বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে মশা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, দেশি ও ঋতুভিত্তিক গাছ লাগালে সড়কের পরিবেশ হবে নান্দনিক, মিলবে মানসিক প্রশান্তিও। ফুলের গাছ দুপাশে লাগায় আর মাঝখানে জায়গাটা যদি আমি ঘাস লাগিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এই ঘাসটা আমার ধুলা উঠতে দিচ্ছে না। আর দুপাশের গাছগুলো আমি যখন যাচ্ছি আমার কাছে ফুলের গাছ এবং তার গন্ধ আমি পেতে পারি যদি কাছ দিয়ে যাই। অথবা আমরা ডিভাইডারগুলোকে আমাদের সিজনাল ফ্লাওয়ার দিয়ে আমরা এটাকে সাজিয়ে দিতে পারতাম। এক এক সিজনে এক একটা ধরনের ফ্লাওয়ার আসতো। অন্তত দেশের মানুষ যারা রাস্তায় চলে, তখন হয়তো দেখে বর্ষাকালে এক ধরনের ফ্লাওয়ার হচ্ছে, শরৎকালে অন্য ধরনের ফ্লাওয়ার হচ্ছে। এই সিজনাল যে পরিবর্তনটুকু আমরা হয়তো এনজয় করতে পারতাম। হয়তো বা এক্সপার্টের অপিনিয়ন নিয়ে আমরা যদি শহরটাকে সাজাতে পারতাম, তাহলে একদিকে আমাদের ন্যাচারাল হেরিটেজটা বেঁচে থাকতো, আমাদের দেশীয় গাছগুলো যেখানে বিপন্ন তাদেরও বেঁচে থাকার সুযোগ হতো। দূষণ রোধে রোড ডিভাইডারে লাগানো গাছের পরিচর্যা বাড়ানোর পাশাপাশি প্রকৃতি বান্ধব ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 3 দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানী, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিভিন্ন প্রকল্প। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানী মাথিলদে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মাথিলদে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। একটি গার্মেন্টস কারখানাও পরিদর্শন করবেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন রানী মাথিলদে। এছাড়া খুলনায় ইউএনডিপির ওয়াটার সেক্টরের একটি প্রজেক্ট পরিদর্শনে যাবেন তিনি। জাতিসংঘের মহাসচিব যে 17 বিশিষ্ট ব্যক্তিকে এসডিজির অ্যাডভোকেট হিসেবে মনোনয়ন করেছেন, তাদের মধ্যে রানী মাথিলদে ছাড়াও রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাস সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
কয়েকদিন বিরতির পর উত্তরাঞ্চলের কয়েক জেলা সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা আর শীতে বেড়েছে দুর্ভোগ। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট, মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে তীব্র শীতে সময়মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় দিনভর শীত অনুভূত হচ্ছে। রাজধানীতেও শীতের অনুভূতি আরও 2-1 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপদে পড়ে গেছি, কিছু দেখতে পাচ্ছি না, হেডলাইট জ্বালিয়ে চলছি এবং আমার পুরো শরীর কুয়াশায় ভিজে গেছে, হাত ভিজে গেছে, কোপড়া হয়ে যাচ্ছে। রাস্তায় বেরোছি, হঠাৎ করে দেখি যে পুরো অন্ধকার কুয়াশায় ভরে গেছে। চিকিৎসার নামে প্রতারণা করেই যাচ্ছেন ধর্ষণ ও হত্যার দায়ে সাজাপ্রাপ্ত কথিত গ্রাম্য চিকিৎসক। চিকিৎসাবিদ্যা না থাকলেও সমাধান দিচ্ছেন জটিল সব রোগের। প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রাজশাহীর তাহেরপুর পৌরসভার হরিফলার মাহবুর রহমান রাজ নিজেকে পরিচয় দেন গ্রাম্য চিকিৎসক হিসেবে। শিক্ষা না নিলেও চিকিৎসা করছেন জটিল সব রোগের। আবার রোগীর আনা পানি দেখেই নাকি বলে দিতে পারেন রোগের ধরন। রোগী পানি লেসলে আমি রোগীর থিওরিটিতে দেখলে ওই রোগীর বিস্তারিত আমি বুঝতে পারলে ওই অনুপাতে তার চিকিৎসা দিই। স্থানীয়রা বলছেন চিকিৎসার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন। ধর্ষণ ও হত্যার দায়ে 44 বছরের সাজাপ্রাপ্ত মাহবুর রহমান জামিনে মুক্তি পেয়ে শুরু করেন এই প্রতারণা। টাকা জেলে বাড়ানোর পরে এই ভংচং ব্যবসা এই করতে আজকে এই পর্যন্ত। একটা মানুষের তো এমনি বাতের অসুখ আছে, হাঁটু ব্যথা করে, এই ব্যথা করে, সেই ব্যথা করে। মানুষের যখন বলে মানুষ যখন টাঙ্কা লেগে যায় মানুষের মনে করেন একবারে 2000-3000 টাকার ওষুধ ভেঙে দিল। অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের অনৈতিক প্রস্তাব দেওয়ারও। আমার একটা ছেলের বাচ্চা হয়নি ভাই, 10 বছর হয়ে গেল বাচ্চা হয়নি। অনেক জায়গা তো ওষুধপাতি খাওয়া হয়, সে বাচ্চাটা হয়নি। ওর কাছে আমি বলি যে কিছু ওষুধপাতি আমি খাওয়াই, তাও খারাপ প্রস্তাব দেয় ভাই। অনেক মহিলা অনেক রকম অনেক রিপোর্ট দেয়, যে ভালো মহিলা দেখলে ঘরে লিয়া যায়, ঘরের যাতে বলে এলেন রিপোর্ট দেয় বহুত। এসব অভিযোগ অস্বীকার করে মাহবুর রহমানের দাবি চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়েই সেবা দিচ্ছেন তিনি। ডাক্তারের উপরে প্র্যাকটিস করেছি এবং সার্টিফিকেট আছে। কিসের সার্টিফিকেট? এই আপনার পল্লী চিকিৎসক। সঠিক তদন্তের মাধ্যমে এই প্রতারকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্পে 5 শতাধিক নিহত, আহত কয়েক হাজার, ব্যাপক ক্ষয়ক্ষতি। জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত হবে প্রায় 1.5 কোটি মানুষ, বিশ্বব্যাংকের সতর্কতা। ঋণপত্রের জটিলতা কেটে যাওয়ায় রমজানে বাড়বে পণ্য সরবরাহ, দামও নিয়ন্ত্রণে থাকার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।